আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখছেন। অ্যান্ড আজকে ভিডিও টপিকটা হচ্ছে প্রিভিয়াস 15 ইয়ার্স আমার শেয়ার মার্কেটে জার্নি কেমন ছিল। এবং যেহেতু আপনারা সবাই জানেন তখনকার শেখ হাসিনা সরকারের আমল ছিল, এবং এই সরকারের আমলে আমার শেয়ার মার্কেটে জার্নি কেমন ছিল সেটাই আলোচনা করব। এবং এই জার্নি আসলে খুবই ভলাটাইল ছিল। আপনারা হয়তো যারা ছিলেন এর মধ্যে শেয়ার মার্কেটে তারা জানেন। এবং টানা দরপতনে সেই শেয়ারের মূল্য দাঁড়িয়েছে 2 লাখ টাকা। তৌফিক এখন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না, শুধু তার কষ্টগুলো অস্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করছেন। তৌফিকের মতো এমন অবস্থা অনেকেরই। এই গত 2 সপ্তাহ যাবত একটানা মার্কেট পড়তেছে, যার কারণে দেখা যাচ্ছে অনেক টাকা লস হয়ে গেছে। 9টা ওয়ার্কিং ডেজ থেকে কনস্ট্যান্টলি পড়তেছে, মানুষের একটু ফেড জমছিল, ওইটা মানে শেষ হয়ে গেছে। কেন এই টানা দরপতন শেয়ার বাজার সংশ্লিষ্টরাও বুঝে উঠতে না পারলেও তাদের পরামর্শ ধৈর্য ধরার। কিন্তু এটা কেন হলো সেটার কিন্তু আমরা কারণ আমরা জানি না, এই মুহূর্তে আমরা করতে পারতেছি না। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রিজন? মনিটরি পলিসির কারণে, কেউ বলতেছে অন্য কিছুর কারণে, সেটা কিন্তু জবাব হলো না। আমাদেরকে কিন্তু জবাব দিতে হবে সুনির্দিষ্টভাবে। যারাই ধৈর্য ধরেছে তারা কিন্তু আপনার এই তত বেশি ক্ষতিগ্রস্ত হন। সপ্তাহের প্রথম দিন লেনদেনের শুরু থেকে ব্যাপক দরপতন হলে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেন, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। 1টার দিকে মিছিল নিয়ে এসএসসির দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে শাপলা চত্বর ঘুরে আবার ডিএসসির সামনে অবস্থান নেন বিনিয়োগকারীরা। প্রতিনিয়তই পড়ছে শেয়ারের দাম, আর বিনিয়োগকারীরাও নেমে আসছে রাস্তায়। এখন তাদের একটাই দাবি, শেয়ার বাজার স্বাভাবিক আচরণ করুক, যাতে লেনদেন ছেড়ে তাদের রাস্তায় নামতে না হয়। ভলাটাইলের সাথে সাথে কিছু ক্ষেত্রে করাপশনও ছিল, যে কারণে মার্কেট একটা স্টেবল কন্ডিশনে আদৌ যেতে পারেনি। তো সব কিছু মিলাই এই জার্নির ব্যাপারে বলবো। এবং এই জার্নি ব্যাপারে শুনলেই আপনি ওভারঅল শেয়ার মার্কেটে খারাপ সময় অথবা আনসার্টেন সময় কীভাবে সাস্টেন করা যায়, নিজেকে সার্ভাইভ করা যায়, সেটার ব্যাপারে বুঝতে পারবেন। এবং নতুন বিনিয়োগকারী হলে অবশ্যই আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে যে একটা ফল মার্কেটে অথবা রাইজ এবং ফলের মধ্যে কীভাবে সার্ভাইভ করে আসা যায়, সে সকল ব্যাপারে আপনি ইজিলি বুঝতে পারবেন। 2009 থেকে 2024 যখন থেকে শেখ হাসিনা সরকার ফর্ম হয়, এবং আমি বিলিভ করি এই সরকারের আমলে যারা শেয়ার মার্কেটে থেকে ইকুয়াল অথবা ইকুয়ালের একটু বেশি ক্যাপিটাল নিয়ে টিকতে পেরেছে, তারা শেয়ার মার্কেটে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে, আমার কাছে মনে হয় সেটা। এবং কেন আমি এই কথা বলছি এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। মেজর কী রাইজ এবং ফল ছিল ইয়ার ওয়াইজ, সেই ব্যাপারেও আলোচনা করব। এবং আই সার্ভাইভ ইন দিস মার্কেট, এবং অবশ্যই নতুন বিনিয়োগকারীদের কী বিষয়ে খেয়াল রাখতে হবে সেগুলো ব্যাপারেও আলোচনা করব। সুতরাং ভিডিওর পুরোটা দেখবেন এবং অবশ্যই শেষটুকু দেখবেন একটা কনক্লুশন সামারি বোঝার জন্য। জার্নিটা আসলে অলমোস্ট স্টার্ট হয় 2009 এর শেষের দিক থেকে 2011 পর্যন্ত, 2011 শুরুর দিক পর্যন্ত। বেসিক্যালি তখন যারা শেয়ার মার্কেটে ছিল রাতারাতি খুব প্রফিট করতো, এবং মানে তখন এমন অবস্থা ছিল আজকে আপনি টাকা খাটালে 10 দিনের মধ্যে আপনার টাকা একটা ভালো পার্সেন্টেজের রিটার্ন চলে আসতো। এবং তখন আইপিও অনেক আসতেছিল এবং প্লেসমেন্টের ব্যাপারেও অনেক শিথিলতা ছিল। সব কিছু মিলাই একটা রমা শেয়ার মার্কেট ছিল 2009 থেকে 2010 পর্যন্ত। এবং অনেকেই মানে আনরিয়েলাইজড গেইন থেকে অনেক স্বপ্ন তারা ক্রিয়েট করে ফেলেছিল। যারা 10 লাখ টাকা ইনভেস্ট করেছে তারা দেখা গেছে যে খুব রাতারাতি 30 লাখ টাকার স্বপ্ন দেখেছে, যে 30 লাখ টাকা হয়ে যাচ্ছে মানে ভ্যালুটা তাদের। যদি তারা আনরিয়েলাইজ গেইন করে দেন, আনরিয়েলাইজ গেইন মানে আপনারা হয়তো জানেন যে গেইনটা রিয়েলাইজ না, বাট পোর্টফোলিওতে দেখা যাচ্ছে কিন্তু উঠায় নাই, অনেকটা এরকম ব্যাপার দাঁড়াইছে, বা আবার রিইনভেস্টমেন্ট করেছে এরকম ব্যাপার দাঁড়াইছে। তো আলটিমেটলি মানুষের স্বপ্ন পুরোপুরি ভেঙে দেয় 2011 সাল। বেসিক্যালি 2011 সালে কী হয়েছিল এবং কেন আমি বললাম 2011 সাল মানুষের স্বপ্ন ভেঙে দেয়, চলুন এ বিষয়টা একটু বোঝা যাক। এবং এই ফল ডাউনের কারণে অনেকেই আসলে প্রায় তারা রাস্তায় নেমে যায়, এরকম একটা অবস্থা যে তাদের অনেকের পুঁজি হারায় যায়, অনেকে আত্মহত্যা করে, এরকম কিছু ঘটনা আমরা শুনতে পারি। সো একটা ট্র্যাজেডি সময় ছিল যে মানুষ তাদের পুঁজি খুব রাতারাতি অনেক কম সময়ের মধ্যে হারিয়ে ফেলে, মানে হারায় না হয়তো কেউই, এই কারণ তাদের পুঁজি 50% অথবা 60% অথবা অনেকের 40% লস হয়। আর যারা মার্জিন লোনে থাকে তাদের পুঁজি নিয়ে আসলে যারা লোন নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাদের পুঁজি নিয়ে আসলে টান পড়ে, এটাও ট্রু।
এবং সালমান এফ রহমান যতই বলুক যে এইসবের মধ্যে সে ছিল না, বাট তার নামটা কিন্তু বারবারই উঠে আসে। হ্যাঁ, শুরু থেকেই উঠে আসতেছিল 2011 মার্কেট ম্যানিপুলেশন এবং আপওয়ার্ডে মার্কেট নিয়ে যাওয়া এবং ফলের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই আসলে এখানে বলতে গেলে গভর্নমেন্টের সাইড থেকে যে জিনিসগুলো ছিল, গভর্নমেন্ট তো খুব বড় বড় মেগা প্রজেক্ট নিচ্ছিল এবং বিজনেসকে গ্রো করার চেষ্টা করতেছিল, যেখানে ভালো বিজনেস, কিন্তু তাদেরকে ব্যাংকিং লোনের মাধ্যমে তাদের ফিনান্স করা হচ্ছিল রেদার দেন শেয়ার মার্কেটে আইপিও আসার মাধ্যমে। ভালো কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আইপিওর মাধ্যমে টাকা তুলতেছিল না, বরং যে সকল কোম্পানি গভর্নমেন্টকে ভালো একটা ডোনেশন দিয়ে আসতে পারতেছিল অথবা গভর্নমেন্টের যারা উপরদস্থ পর্যায়ে ছিল তাদেরকে ডোনেশন দিয়ে আসতে পারতেছিল, তার কোম্পানি ভালো না হলেও তাদেরকে আইপিও করার সুযোগ দেওয়া হচ্ছিল। তো এইসব কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীগুলোর উপরে কিন্তু ইম্প্যাক্ট পড়ে। আর শুরু থেকেই এই গভর্নমেন্টের ফিনান্সিয়াল পলিসিগুলো আসলে অত বেশি স্ট্রং ছিল না, বা স্ট্রং থাকলেও মানে যথাযথ টাইমে যথাযথ পলিসিটা আসে নাই, হয়তো একটু দেরি করে ইমপ্লিমেন্টেশন হয়েছে, আবার কিছু ভুল ডিসিশন হয়েছে, আনএথিক্যাল ম্যানার ছিল, সব কিছু মিলে একটা ফিনান্সিয়াল কন্ডিশনটা একটা প্রবলেমেটিক সিচুয়েশনে ছিল। আর যদি বলা হয় 2013 পরে গভর্নমেন্ট কিন্তু মানে 2013 কিছু আগে থেকে গভর্নমেন্ট কিন্তু ফ্লোর প্রাইসগুলো ইমপ্লিমেন্ট করতেছে। তারপর আবার 2021-22 এসে দেখতে পেরেছি আমরা ফ্লোর প্রাইস কন্টিনিউয়েশন করেছে, তারপর ইন্ডেক্স ম্যানিপুলেশন করেছে। সব কিছু মিলায় এই মার্কেটকে কন্ট্রোল করতে গিয়ে শেয়ার মার্কেটকে আরও কন্ট্রোল হয়ে গেছে বলতে গেলে, এবং আলটিমেটলি এই কন্ট্রোল করাটা কোনো মার্কেটের জন্য ভালো দিক বয়ে আনে না, কারণ শেয়ার মার্কেটে কিন্তু লিকুইডিটি যখন ব্লক হয়ে যায় তখন কিন্তু ইনভেস্টরদের আগ্রহ আরও কমে যায়, কারণ একটা এই মার্কেটে আসছে মানুষ লিকুইড ভাবে ট্রানজ্যাকশন করার জন্য। যদি এখানে লিকুইডিটি ঠিক না থাকে তাহলে কেমনে ট্রানজ্যাকশন করবে? তো এই ফ্লোর প্রাইসের মানে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে শিবলি আল রুবায়াতেরও অনেক বড় ভূমিকা রয়েছে, যা আমরা জানি, এবং যারা ওই পর্যায়ে ছিল তারাও মানে সালমান এফ রহমানও চাইছে যে ফ্লোর প্রাইস আসুক। সো সব মিলায় একটা সিচুয়েশন ক্রিয়েট করে রাখা যে শেয়ার মার্কেটটা তখন একটু স্টেবল দেখানোর চেষ্টা করা, যেটা কিন্তু আসলে আদৌ ছিল না ভিতর। সো মেজর প্রাইস রাইজ এবং ফলের ব্যাপারটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে এক্সেল শিটটা দেখে আসা যাক। যদি দেখি যে আসলে মার্কেটে আওয়ামী লীগের সরকার মানে অ্যাকচুয়ালি লাকটাও খারাপ, করোনা ভাইরাসের যুগ পেয়ে যায় তারা, এবং ওভারঅল যেটা 100 বছর পর আসে সেটা তাদের মানে গভর্নমেন্ট আমলেই আসে, এবং মার্কেটকে কিন্তু আসলে একটা পর্যায়ে মার্কেট যখন একটু ভালো হওয়া শুরু করেছিল তখনই করোনা ভাইরাসটা এসে পড়ে এবং আলটিমেটলি মার্কেটটা উঠে দাঁড়াতে পারে নাই। কিন্তু বেসিক্যালি 2011-তে যারা অনেক বড় টাকা এবং লোন করে টাকা ইনভেস্ট করেছিল শেয়ার মার্কেটে, আসলে তারা কিন্তু মার্কেটে আর ব্যাক করতে পারে না, এরকমও আছে। সো এই আপ অ্যান্ড ডাউনগুলো যদি আমরা দেখি বা আপ অ্যান্ড ফলগুলোও যদি আমরা একটু দেখি, লক্ষ্য করি, between 2009 থেকে 2024 ঢাকা স্টক এক্সচেঞ্জ এক্সপিরিয়েন্স বোথ আপস অ্যান্ড ডাউনস। লেটস টেক এ ক্লোজার লুক এট দ্য পারফরমেন্স অফ দ্য ডিএসসি প্রোড ইন্ডেক্স ডিএসইএক্স। ডিএসইএক্স এর যে ইন্ডেক্সটা ছিল সেটা 2009-এ বেড়ে দাঁড়ায় হলো 18.82%। অ্যাকচুয়ালি আরো বেশি বাড়ছিল, বাট ইয়ারলি এটা যদি একটু ক্যালকুলেশন করা হয়, ইয়ারলি 18.82% ইজ এ গ্রেট রিটার্ন ইন দিস স্টক মার্কেট, যেটা আমরা জানি। যদি আপনি কনসিস্টেন্টলি 18.82% কামাইতে পারেন সেক্ষেত্রে 2010-এ ইট ইনক্রিজড 11.02%, অ্যান্ড 2011 দ্য মার্কেট গেইন ছিল, ওভারঅল গেইন ছিল 5.53%, কারণ 2011 ক্র্যাশটা যখন আসছে তার আগে হয়তো মার্কেট ভালো, যেহেতু ভালো ছিল সেহেতু এভারেজে এটা তখনও ভালো দেখানো হচ্ছে, বাট এই 2011 কিন্তু আসলে অত ভালো না। আমরা নেক্সট এটা নিয়ে আলোচনা করতেছি। 2012-তে ইট ওয়েন্ট আপ বাই 7.26%, 2013-তে এ সাবস্টেন্সিয়াল গেইন অফ 26.50% upward, the market rose by 7.52%. দেন 2015-তে ডিক্লাইন করে 2.23%, এবং 2017-তে আসলে খুব ভালো একটা রিকভারি ছিল মার্কেটের, এটা 25.08% রিটার্ন, যেখানে 2018-তে করোনার কারণে আস্তে আস্তে মার্কেটটা ড্রপের দিকে আসে এবং 5.63% ড্রপে যায়। 2022-এ একটা ডিক্লাইন থাকে 8.78%, অ্যান্ড দেন তারপর 2023-এ 13.70%-এর মতো একটা রাইজ থাকে,
এবং 2024 আসলে মার্কেটটা শুরুর দিক দিয়ে একটু খারাপ যাচ্ছিল, 16.01% মতো ফেল থাকে অগাস্ট 21 পর্যন্ত। সো ওভারঅল যদি আমি একটু বলি তাহলে এখানে তো দেখে মনে হচ্ছে যে মার্কেট আসলে ভালো দেখেই ছিল, কিন্তু অ্যাকচুয়ালি 2011টা যদি আমরা একটু ইন ডিটেলসে যাই, অন্য অন্য গ্রাফগুলো দেখি, তাহলে আমরা জানবো বাংলাদেশের শেয়ার বাজার হিস্ট্রি সবচেয়ে বড় ধরনের ফল দেখে 2011তে, এবং একটা ফল হতে হলে অবশ্যই তো শেয়ার মার্কেটের রাইজ হতে হবে। এটাই হলো ইন্টারেস্টিং, এবং আওয়ামী লীগ সরকার আমলে সবচেয়ে বড়, মানে এখানে আমি যদি বলতে চাই তাদের, আমার কাছে যেটা মনে হয় যে তাদের ম্যানিপুলেশনের কারণেই কিন্তু মার্কেটটা, তারাই চেয়েছিল মার্কেটটা খুব রাতারাতি বেড়ে যায়। এবং যদি আপনারা একটু রিকল করেন আপনাদের মেমোরি যারা ছিলেন, তারা কিন্তু দেখবেন তখন যখনই আওয়ামী লীগ গভর্নমেন্টে ফর্ম করে আসলো তারপরে থেকেই তারা কিন্তু শেয়ার মার্কেটে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসতেছে এবং চেষ্টা করেছে মার্কেটটা যাতে বুম হয়, হ্যাঁ, জাস্ট 1996-এর মতো। এবং তারা অনেকগুলো আশ্বাস দিয়েছিল যে ওই সময়ই বলেছিল যে সরকারি প্রতিষ্ঠান শেয়ার মার্কেটে আসবে, দেন তারপর শেয়ার মার্কেটে যারা আসবে তাদের কালো টাকা সাদা করার সুযোগ দিবে। এটা অনেকদিন ধরে দিয়ে আসছিল, তারপর ওই সময় আরও বেশি এমফেসাইজ করে জিনিসগুলোকে, এবং যেই কারণে মার্কেটটা কিন্তু বুল রান দেয়, প্রচুর পরিমাণে বুল রান দেয়, এবং এই বুল রানের কারণে একটা সার্টেন টাইমে গিয়ে ভালো একটা পয়েন্ট গ্র্যাব করে মার্কেটটা আবার খুব তাড়াতাড়ি র্যাপিডলি ফল ডাউন করে। তাহলে কিছু কিছু জায়গায় একটু প্ল্যান্ড আপ অ্যান্ড ফল ছিল, যেখানে যারা ইনসাইডার গভর্নমেন্টের কাছের লোক ছিল তারা কিন্তু চাইলেই সুযোগ নিতে পারছে অনেকটা এরকম, এবং আমার কাছে মনে হয় যে নিয়েছে। আপনাদের কি মত অবশ্যই জানাবেন কমেন্টে। তো এখন ভিডিওটার মূল বিষয়বস্তুতে চলে আসি, এবং আমি পার্টটা ইংলিশে বলবো এবং বাংলায়ও বুঝিয়ে দিব। বেসিক্যালি শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টের জন্য এই জার্নি থেকে আমি যে জিনিসগুলো শিখতে পেরেছি সেগুলো নিয়ে আলোচনা করবো। আমি বেসিক্যালি আমার জার্নিতে আমি বুঝেছি যে মার্কেটের উপর ট্রাস্ট করার কিছু নেই। মার্কেট আসলে আপ অ্যান্ড ডাউন থাকবে, অনেক সময় সিচুয়েশনের কারণে মার্কেটের গতিপথ চেঞ্জ হবে, এগুলো থাকবেই। বাট কনসেন্ট্রেশন রাখতে হবে গুড কোম্পানির প্রতি, যে আপনি যে কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতেছেন যদি সেটা ভালো হয়, অবশ্যই শেয়ার মার্কেটে যতই করাপশন থাকুক, যতই আপ অ্যান্ড ডাউন থাকুক, একসময় কোম্পানিটা আপনাকে রিটার্ন দিয়ে যাবে, এই বিশ্বাসটুকু থাকতে হবে। বাট তাই বলে অনেক করাপশন থাকলে কোনো সুযোগটা পাওয়াটা ডিফিকাল্ট হবে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এটা বেসিক্যালি ওয়ারেন বাফেটের একটা উক্তি যে আপনার সকল ইনভেস্টমেন্ট আসলে এক বাস্কেটে রাখা উচিত না, যে আপনি সব টাকা নিয়ে শেয়ার মার্কেটে রাখছেন, এটা আসলে উচিত না। আপনাকে ইনভেস্টমেন্টের ডাইভার্সিফিকেশন তৈরি করতে হবে। অলওয়েজ কিপ রিস্ক ম্যানেজমেন্ট, অবশ্যই আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, মানে রিস্কটাকে ম্যানেজ করার মতো ক্ষমতা থাকতে হবে, যে কতটুকু আপনি রিস্ক নেবেন, কতটুকু প্রফিটের জন্য, এটা মাথায় রাখতে হবে, এবং কতটুকু মানে রিস্কের এগেনস্টে আপনার প্রফিট আসবে সেটা নিয়ে আপনাকে ইনভেস্টমেন্টে আগে যেতে হবে। যে যেমন আপনি 2 টাকা রিস্ক নিচ্ছেন 4 টাকা প্রফিট করার জন্য, এটা একটা ভালো রিস্ক ম্যানেজমেন্ট। বাট যদি আপনি এবং 2 টাকা রিস্ক নিচ্ছেন, আপনি 1 টাকা লস হবে অথবা 4 টাকা প্রফিট হবে, এটা একটা ভালো রিস্ক ম্যানেজমেন্ট হতে পারে। বাট যদি এরকম অপোজিট হয় যে 2 টাকা রিস্ক নিচ্ছেন, 0 টাকার লস হতে পারে, মানে 0 টাকা আপনার টাকাটা 0 হইতে পারে, অথবা দেখা গেল যে খুব পারলে 3 টাকা হইতে পারে, তো এটাও একটা রিস্ক ম্যানেজমেন্ট। তো এই দুটার মধ্যে কিন্তু ফার্স্টেরটা বেটার। তো এইভাবে রিস্ক ম্যানেজমেন্টের ক্যালকুলেশন করতে হবে। আরও ডিটেলসে রিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে আপনারা চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। আর যদি আমার কাছ থেকে ভিডিও চান অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, তাহলে আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের আরও ডিটেলস আলোচনা করবো। টু ক্যালকুলেটিভ রিস্ক, এটা একটা রিস্ক ম্যানেজমেন্টেরই পার্ট, ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কন্ট্রোল অন ইমোশন রেদার দেন কন্ট্রোল অন মার্কেট। আপনার নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে মার্কেটের ইমোশনের থেকে। এখানে একটু বোঝার ব্যাপার আছে যে আপনার ইমোশনটা কি। আমার ইমোশন হচ্ছে যেমন আমি হয়তো ভয় পেয়ে কোনো শেয়ার সেল করে দিলাম, অথবা দেখা গেল অতি লোভের আশায় কোনো শেয়ার সেল করা উচিত ছিল বাট ধরে রাখলাম, আলটিমেটলি পরে গিয়ে লুজ করলাম, মানে যে প্রফিটটা হওয়ার কথা ছিল ওটা হয় নাই। এই সব জিনিস হইতে পারে যে আমাদের নিজের ফিজিক্যাল ইমোশনে কাজ করে, হ্যাঁ। তো এইখানে কন্ট্রোলটা ক্রিয়েট করতে হবে। হয়তো তখন আরো কম ছিল, আস্তে আস্তে আমি এটা বিল্ড করার চেষ্টা করতেছি। তারপর ইনশিওর এ সেফটি মার্জিন ফর এনি ইমার্জেন্সি।
আসলে শেয়ার মার্কেটে প্রফিট হবে কি হবে না, বা আপনার টাকা রিস্ক নিচ্ছেন, সবই ঠিক আছে, বাট অবশ্যই আপনার একটা ইমার্জেন্সি ফান্ড থাকতে হবে। এই ফান্ডটা আপনাকে আপনার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট জার্নিকে দীর্ঘায়ু করার জন্য কাজ করবে, এবং আপনার যে ডেইলি নিডস অথবা কোনো আর্জেন্ট নিডস এগুলাতে আপনার ইনভেস্টমেন্ট অথবা শেয়ার মার্কেটের টাকা হুট করে ভাঙার প্রয়োজন পড়বে না, যে ভেঙে লস নিয়ে ভাঙার প্রয়োজন পড়বে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ডোন্ট ইউজ আদার ফান্ড আনটিল আনলেস হিজ ফুল কনসার্ন। অনেকে ওই সময় মার্কেটে তার চাচা ফুফু মামা অথবা ফ্যামিলির বাবা মার কাছ থেকে টাকা নিয়েছে, অথবা শ্বশুর শাশুড়ির কাছ থেকে টাকা নিয়েছে, আসলে এই টাকাগুলো নিয়েছে ঠিক আছে, কিন্তু তাদের কনসার্ন ছাড়া বা তাদেরকে খালি প্রফিটের আশা রেখে টাকাগুলো নিয়েছে, আলটিমেটলি তাদের কিন্তু টাকা রিটার্ন করতে পারে না, এবং তাদের নিজেদের মধ্যে রিলেশনশিপ নষ্ট হয়েছে। তো আপনাকে অবশ্যই যার কাছ থেকে আপনি টাকা নেবেন তাকে অবশ্যই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে যেটা আপনি এই রিস্কি জোনে এবং কিভাবে ইনভেস্টমেন্ট করছেন সেটা। দেন ডু নট ইনজেক্ট ফুল ক্যাপিটাল ইন স্টক মার্কেট। একই কথা অনেকটা, যে সব এক বাস্কেটে না রাখার মতো। সো এখানে আমি আমার তখন থেকেই আমি একটা জায়গায় খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে আইপিও এবং প্লেসমেন্টে যেরকম রিটার্ন তখন আসতো বা কন্টিনিউয়াসলি আসছে 5-6 বছর বা 7 ইয়ার্সের মতো, সেটা সেকেন্ডারি মার্কেট থেকে আসবে না। মানে সিকিউরিটি নিয়ে যে অনেক বেশি সিকিউর জোনে ইনভেস্ট করার ক্ষেত্রে আমি আমার পোর্টফোলিও 35% দেখা গেছে আইপিও করছি, 35% প্লেসমেন্টে করছি, এবং অনলি 30% সেকেন্ডারিতে করছি। তো 70% মতো আমার পোর্টফোলিও ছিল সিকিউর জোনে, 30% মতো অনলি সেকেন্ডারিতে। সো এই জিনিসটা আমাকে আলটিমেটলি মানে এই মার্কেটেও এন্ড অফ দ্য টাইম পর্যন্ত সার্ভাইভ করতে সক্ষম করেছে। যদিও অনেক সময় আইপিও বন্ধ হয়ে গেছে, প্লেসমেন্ট বন্ধ হয়ে গেছে, বা ভালো কোম্পানির প্লেসমেন্ট আসতেছিল না, তো এইগুলো বন্ধ হয়ে যাওয়ার পরও সেকেন্ডারিতে আমি আস্তে আস্তে আমার পোর্টফোলিও ইনক্রিজ করতে থাকি, এবং যখন মার্কেট ফল হয়, যখন সবাই ফেয়ার করে ভয় পায় মার্কেটে ইনভেস্ট করার সেকেন্ডারিতে, তখন আমি আস্তে আস্তে ইনভেস্ট করার প্র্যাকটিসটা শুরু করতে থাকি, এবং আলটিমেটলি আমি দেখেছি যে এই জিনিসটা কিন্তু কাজে লেগেছে। হ্যাঁ, এই জিনিসটা কাজে লেগেছে, এবং আপনাদের জন্য লাগবে যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন কখন সবাই ভয় পাইতেছে, শেয়ার কিনতে চাচ্ছে না। এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারলে অবশ্যই আপনারা গেইন করতে পারবেন। যদি কনক্লুশনে আসি, তাহলে যদি বলি সব কিছু মিলায় আসলে 15 বছর মার্কেটে অনেক ভলাটিলিটি ছিল এবং হিউজ ক্র্যাশ ছিল। সো এর মধ্যেও যে আমি আমার ক্যাপিটালকে অ্যালাইভ করে রাখতে পারছি, এই জন্য আমি নিজের প্রতি অনেক স্যাটিসফাই। এবং আপনাদের জার্নিটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আসলে যে এই মুহূর্তে আপনারা কি চিন্তা করতেছেন এবং আপনাদের পাস্ট জার্নিটা কিরকম ছিল। সো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আমার হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে দেখতে থাকবেন। থ্যাংক ইউ অল।